বন্ধুরা, আপনি কি কখনো ওই অন্ধকারকে ধ্যান দিয়েছেন? ওই পরম শান্তিকে যেখানে আপনি 9 মাস ধরে ছিলেন? আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এটা কোনো কাহিনী নয়, এটা আপনার নিজের শরীরের, আপনার নিজের অস্তিত্বের ওই সত্য যা আপনি নিজের চোখের সামনে থাকার সত্ত্বেও দেখতে পান না। যখন আপনি আপনার মাতৃগর্ভে ছিলেন তখন আপনি কোথায় শ্বাস নিচ্ছিলেন? আপনার ফুসফুস তো ছিল, কিন্তু সেটা কাজ করছিল না। আপনার নাক বন্ধ ছিল, আপনার মুখ বন্ধ ছিল, আপনি কোনো কিছুই খাচ্ছিলেন না, আপনি কোনো কিছুই পান করছিলেন না, তবুও আপনি বেড়ে উঠছিলেন, তবুও আপনি বেঁচে ছিলেন। কোন সুতো আপনাকে জীবনের সাথে বেঁধে রেখেছিল? সেটা ছিল আপনার নাভি। আজ যখন আপনি সকালে উঠে স্নান করেন তখন আপনি এই নাভিকে আপনার শরীরের একটি ছোট্ট গর্ত হিসাবে বিবেচনা করেন আর সাবান দিয়ে পরিষ্কার করে এগিয়ে চলেন। আপনি মনে করেন যে এটা কোনো পুরনো ঘটনার একটি চিহ্ন মাত্র, যখন আপনি জন্মেছিলেন। কিন্তু আপনি একটা গুরুতর ভুল করছেন। এটা আপনার শরীরের কোনো গর্ত নয়, এটা আপনার শরীরের পাওয়ার বোতাম। এটা হলো সেই রিমোট কন্ট্রোল যেটা যদি সঠিকভাবে চাপ দেওয়া হয় তাহলে আপনার শরীরের 72,000 স্নায়ু, যা এখন শুষ্ক এবং মৃত অবস্থায় আছে, সেগুলো সঙ্গে সঙ্গে কেঁপে উঠবে। আজ আপনি অসুস্থ, কখনো মাথা ব্যথা করে, কখনো হাঁটু ব্যথা করে, কখনো আপনার পেট ব্যথা করে। আপনি কি করেন? আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে একটি ট্যাবলেট দেয়, আপনি খান আর ব্যথা কমে যায়। কিন্তু ওই রোগ বা অসুস্থতা ঠিক হয় না, অসুস্থতা শুধুমাত্র চাপা পড়ে যায় অন্য কোনো সময়ে বা অন্য কোনো রূপে বাইরে আসার জন্য। কেন? কারণ আপনি পাতায় জল ছিটাচ্ছেন যেখানে শিকড় শুকিয়ে যাচ্ছে। একবার একটি গাছের দিকে তাকান, যদি ওই গাছের পাতা হলুদ হয়ে যায় এবং ফুল শুকিয়ে যায়, তাহলে আপনি কি পাতার মধ্যে জল ঢালবেন? না, আপনি এমন বোকামি করবেন না, কারণ আপনি জানেন সমস্যা পাতার মধ্যে নেই, সমস্যা শিকড়ের মধ্যে। আপনি শিকড়ের মধ্যে জল দেবেন, আপনি শিকড়ের মধ্যে সার দেবেন, আর শিকড় জল পাওয়ার সাথে সাথেই সেই জল কাণ্ডের মধ্যে দিয়ে, ডালের মধ্যে দিয়ে ওপরে উঠে আসবে এবং স্বয়ংক্রিয়ভাবে পাতায় পৌঁছে যাবে, আর পাতাগুলো আবার সবুজ হয়ে উঠবে। মানুষের দেহও একটি গাছের মতো। এর শিকড় আপনার চুলে নেই, এর শিকড় আপনার পায়ে নেই। এই দেহের গাছের মূল হলো আপনার নাভি। আর দুঃখের বিষয় হলো সমগ্র দুনিয়ায় মানুষ তার মুখ উজ্জ্বল করতে, চুল রং করতে ব্যস্ত, কিন্তু আসল মূলটি শুকিয়ে যাচ্ছে। সেটি ধুলোয় ঢাকা, সেটি অবহেলিত। আজ আমি আপনাকে সেই যাত্রায় নিয়ে যেতে চাই। শরীরের মধ্যে এই যাত্রা কোনো ধর্ম নয়, এটি খাঁটি বিজ্ঞান। আজকের আধুনিক যুগ যা ভুলে গেছে সেই বিজ্ঞান, কিন্তু আমাদের ঋষিরা, আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার বছর আগে এটি বুঝতে পেরেছিলেন। একটু বুঝুন, যখন জীবন শুরু হয়, যখন মাতৃগর্ভে প্রথমবার গর্ভধারণ হয়, তখন প্রথমে কি তৈরি হয়? হাত তৈরি হয় কি? মাথা তৈরি হয় কি? হৃদয় স্পন্দিত হয় কি? না, প্রথমে নাভি তৈরি হয়। এটি হলো সেই কেন্দ্র যেখান থেকে জীবনের প্রথম স্পন্দন শুরু হয়, একটি ক্ষুদ্র বিন্দু আকারে। এরপর এই কেন্দ্র থেকে এই নাভির সাথে সংযোগ স্থাপন করে শরীরের বাকি অংশ সংগঠিত হয়। আপনার হৃদয়, মস্তিষ্ক, কিডনি, ত্বক, আপনার হাড়, এগুলো সবই ওই একটি কেন্দ্র থেকে উৎপত্তি হয়। তাহলে একবার বিচার করুন, স্রষ্টা কি এই সমস্ত জিনিসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নয়? নাভি হলো স্রষ্টা আর শরীর হলো সৃষ্টি। যদি আপনার গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কোথায় যাবেন? মেরামত করতে। যে কোম্পানি এটি তৈরি করেছে তার কাছে, কারণ যিনি এটি তৈরি করেছেন তিনিই তার প্রতিটি কোণা জানেন। একইভাবে শরীরের যে কোনো রোগের জন্য, তা সে চর্মরোগ, চোখের সমস্যা অথবা জয়েন্টের ব্যথা হোক, এর কোনো প্রতিকার নেই। নিরাময় এবং মেরামতের উপকরণ সেই কেন্দ্রেই পাওয়া যায় যেখানে এটি তৈরি করা হয়েছে, আর সেই কেন্দ্র হলো আপনার নাভি। কিন্তু একটি শিশু জন্মগ্রহণ করার সাথে সাথেই আমরা কি করি? আমরা নাভির কর্ড কেটে ফেলি। ডাক্তার কাঁচি দিয়ে মা এবং শিশুর মধ্যে সংযোগ ছিন্ন করে। এটি প্রয়োজনীয় যাতে শিশুটি স্বাধীন হতে পারে এবং নিজে নিজে শ্বাস নিতে পারে। কিন্তু সেই নাড়িটি কেটে যাওয়ার সাথে সাথেই আমাদের মনোযোগ নাভির কর্ড থেকে সরে যায়। মনে আছে যখন আপনি ছোট ছিলেন এবং পেটে ব্যথা হতো, তখন আপনার দিদা কি করতেন? তিনি কোনো ওষুধ দিতেন না, তিনি একটু হিং নিয়ে জলে গুলে আপনার নাভির চারিপাশে লাগাতেন, আর একটা অলৌকিক ঘটনা ঘটত। ব্যথা কয়েক মিনিটের মধ্যেই চলে যেত। হিং বা তেল আপনার পেটে ঢুকতো না, মুখ দিয়ে ঢুকতো না, এটা বাইরে থেকে কাজ করত।
কিভাবে? কারণ নাভিতে এমন একটা শক্তি আছে, এমন একটা শোষণ ক্ষমতা আছে যা শরীরের অন্য কোনো অংশে নেই। আজকের দুনিয়ায় আমরা এই বিজ্ঞানকে কুসংস্কার বলে উড়িয়ে দিই। আমরা বলি এটা অতীতের কথা, আর ফলাফল আপনার সামনেই। প্রতি দ্বিতীয় ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত, প্রতি তৃতীয় ব্যক্তির রক্তচাপ আছে, মানুষ অল্প বয়সে চশমা পরে, যৌবনে চুল ধূসর হয়ে যাচ্ছে, হাঁটুতে ব্যথা। কেন? কারণ আমরা আমাদের কেন্দ্রকে, আমাদের শিকড়কে পোষণ দেওয়া বন্ধ করে দিয়েছি। আয়ুর্বেদে একটি গভীর শব্দ আছে, সেটা হলো সমান বায়ু। আর আরও একটি গভীর শব্দ আছে, সেটা হলো জঠরাগ্নি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যে খাবার খান তা কিভাবে হজম হয়? আপনি তো কেবল স্বাদের জন্য খান, নিজের জিহ্বায় রাখলেন আর কাজ শেষ। কিন্তু আসল কাজটি তারপরে শুরু হয়। আপনার পেটের মধ্যে আগুন জ্বলছে, হ্যাঁ, একটি সত্যিকারের আগুন। এটি কেবল একটি কথার কথা নয়, এটিকে জঠরাগ্নি বলা হয়। এটি সেই তাপ যা খাবারকে দ্রবীভূত করে, তার রস বের করে এবং রক্তে রূপান্তরিত করে। এই আগুনের কেন্দ্র কোথায়? এর মুখ্যালয় হলো আপনার নাভি। নাভির ঠিক পিছনে শরীরের কেন্দ্রে শক্তির এই ঝড় ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। যতক্ষণ এই আগুন সঠিকভাবে জ্বলবে আপনি সুস্থ থাকবেন। আপনি নিশ্চয় দেখে থাকবেন যে কিছু লোকেরা পাথরও হজম করে নেয়, আর কিছু লোক যারা কেবল সেদ্ধ শাকসবজি খান তবুও তারা অসুস্থ হয়ে পড়েন আর গ্যাসে ভোগেন। পার্থক্য খাবারে নয়, পার্থক্য সেই আগুনে। যার নাভি সক্রিয় তার আগুন তীব্র, এটি বিষকেও অমৃতে পরিণত করতে পারে। আর যার নাভি সুপ্ত থাকে, নিজের স্থান থেকে সরে যায়, তার জন্য অমৃত ও বিষে পরিণত হয়। আজকাল আপনি অদ্ভুত রোগে ভুগছেন এমন মানুষদের দেখতে পান। আপনি ডাক্তারের কাছে যান এবং তিনি বলেন সব রিপোর্ট স্বাভাবিক, আপনার কোনো রোগ নেই। কিন্তু রোগী বলেন আমার এতটুকু শান্তি নেই, আমি অস্থির, আমি দুর্বল বোধ করছি। এটি এমন একটি রোগ যা মেশিন দ্বারা শনাক্ত করা যায় না। এটি নাভি সংক্রান্ত একটি রোগ, যেটা পূর্ববর্তী সময়ে ডাক্তারেরা কেবল নাড়ি দেখেই আপনাকে বলতেন রোগটি কী। তার আগেও নাভি স্পর্শ করেই তারা আপনাকে বলে দিতেন যে আর কতটা জীবন বাকি আছে। কারণ মৃত্যুর আগে নাভি প্রথমে ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ না একটি নাড়ি, একটি হৃদস্পন্দন থাকে, ততক্ষণ নাভিতে জীবন থাকে। আপনি কি কখনো এটি লক্ষ্য করেছেন? যখন আপনি খুব ভয় পান, হঠাৎ কেউ আপনার সামনে উপস্থিত হয়, অথবা আপনি অল্পের জন্য কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পান, তখন প্রথম আঘাতটি কোথায় ঘটে? মাথায় না, সেটা পেটের মধ্যে ঘটে। এই উদ্বেগ পেটে কেন হয়? এটা তো মস্তিষ্কে হওয়া উচিত ছিল, কারণ আপনার আসল মস্তিষ্ক, আপনার আবেগগত মস্তিষ্ক হলো আপনার নাভি। প্রকৃতি আপনাকে আপনার কেন্দ্রের সাথে সংযুক্ত থাকার জন্য তৈরি করেছে। সমস্ত প্রাণীর দিকে তাকালে দেখতে পাবেন একটি কুকুর তার নাভি চেপে বসে থাকে, একটি বিড়াল যখন ঘুমায় তখন তার নাভি রক্ষা করে। কেউ তাদের শেখায় না, এটা তাদের সহজাত জ্ঞান। কিন্তু মানুষ জ্ঞানের অহংকারে তাদের নিজের শরীরের ভাষা ভুলে গেছে। আপনি জিমে যান, ওজন তোলেন যাতে আপনার পেশি ফুলে যায়, আপনি প্রোটিন পান করেন, আপনি বাইরে থেকে আপনার শরীরকে দুর্গের মতো শক্তিশালী করতে চান, কিন্তু ভেতরে একটা শূন্যতা থেকে যায়। ওই সমান বায়ু যেটা নাভির চারিপাশে ঘোরা উচিত আর খাবারকে সম্পূর্ণ শরীরে বিতরণ করা উচিত, তা ব্যস্ত হয়ে পড়ে। আজকাল লোকেদের পেট ফুলে ওঠে, শক্ত হয়ে যায়, নাভি স্পর্শ করলে পাথরের মতো মনে হয়। এটি একটি সতর্কতার সংকেত। নাভির অংশ নরম হওয়া উচিত, সেখানে শক্তি প্রবাহিত হওয়া উচিত। যদি কোনো বাধা থাকে তাহলে বুঝতে হবে যে নাড়ি শুকিয়ে যাচ্ছে। যখন একটি শিশু মাতৃগর্ভে থাকে তখন তা নাভির মাধ্যমে মায়ের শরীরের সাথে সংযুক্ত থাকে। মায়ের খাবার থেকে রস নাভির মধ্যে দিয়ে শিশুর কাছে প্রবাহিত হয়। মায়ের নিঃশ্বাস থেকে অক্সিজেন নাভির মধ্যে দিয়ে শিশুর কাছে প্রবাহিত হয়। এমনকি একজন মা যা ভাবেন এবং অনুভব করেন তা নাভির মাধ্যমে শিশুর কাছে পৌঁছায়। যদি মা ভয় পান তাহলে শিশুও ভয় পায়, মা খুশি হলে সন্তানও খুশি হয়। এই সংযোগ এত গভীর। তাহলে আপনি কি মনে করেন জন্মের পর, নাভির কর্ড কেটে ফেলার পর এই ব্যবস্থা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়? প্রকৃতি এত বোকা নয় যে এক ধাক্কায় 9 মাস ধরে যে পথ দিয়ে সে জীবন দিয়েছে তা ধ্বংস করে দেবে। না, পথ একই থাকে, দরজা একই থাকে, শুধু তালাবদ্ধ থাকে, আর এর চাবি আপনার কাছেই থাকে। কিন্তু আপনি এটা ভুলে যান। প্রাচীনকালে মানুষ তেল দিয়ে মালিশ করত, তারা সারা শরীরে তেল লাগাতো, আগে নাভিতে তেল লাগাতো। কেন? তারা কি পাগল ছিল? তাদের আজকের মতো ডিগ্রি ছিল না,
কিন্তু তাদের অভিজ্ঞতার চোখ ছিল। তারা জানতো যে নাভিতে তেল দিলে তা শুধু সেখানে থাকবে না, সেটা শরীরের সেই সমস্ত কোণায় পৌঁছে যাবে যেখানে কোনো ঔষধ পৌঁছাতে পারে না। একবার ভাবুন, বিজ্ঞান বলে যে আমাদের ত্বক সমস্ত কিছুকে শোষণ করে। যদি আপনি নিজের পায়ের তলায় রসুন ঘষেন তাহলে আধ ঘন্টা পর আপনার মুখ থেকে রসুনের গন্ধ বেরিয়ে আসবে। কিভাবে? রসুন তো পায়ে লাগানো হয়েছে। এটি রক্তের সাথে মিশে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে যদি পায়ের শক্ত ত্বক এত কিছু শোষণ করতে পারে, তাহলে শরীরের সবচেয়ে পাতলা এবং সংবেদনশীল ত্বক নাভি কতটা শোষণ করতে পারে। নাভির ঠিক পিছনে পিচটি গ্রন্থি নামের একটি গ্রন্থি রয়েছে। আপনি হয়তো এই শব্দটি শোনেননি, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন সেই স্তরে পৌঁছেছে যেখানে হাজার হাজার বছর আগে ঋষিমুনিরা পৌঁছেছিলেন। এই পেচটি গ্রন্থি হলো লক্ষ লক্ষ কোষের একটি গুচ্ছ। এটি একটি স্পঞ্জের মতো। যখন আপনি আপনার নাভিতে কিছু রাখেন, এটি তাৎক্ষণিকভাবে এটি শোষণ করে এবং শরীরের কোন অংশে পাঠাতে হবে তা নির্ধারণ করে। এটি শরীরের নিজস্ব ডাক্তার। এটি জানে কখন আপনার হাঁটুতে গ্রিজ কমে যাচ্ছে বা কখন আপনার চোখের শিরা শুকিয়ে যাচ্ছে। এটি সেই তেল, সেই পুষ্টি সেই জায়গায় পাঠায়। কি আশ্চর্যজনক ব্যবস্থা! আপনার মস্তিষ্কে তাড়া করার দরকার নেই, আপনার পরীক্ষার দরকার নেই। শরীর জানে কিভাবে নিজেকে মেরামত করতে হয়। কেবল এই জায়গায় কাঁচামাল দিন। আপনি এটিকে কাঁচামাল দিতে ভুলে গেছেন। আপনি যেমন আপনার গাড়িতে পেট্রোল, ইঞ্জিনে তেল, ব্রেকে তেল দেন, আপনি সময় মতো সব কিছু প্রতিস্থাপন করেন, কিন্তু আপনি নিজের শরীরে তেল দেওয়া বন্ধ করে দিয়েছেন। যে গাড়িটি আপনার 70-80 বছর ধরে চলবে মনে করা হচ্ছে, আর এরপরে আপনি ঘর্ষণ, শব্দ সম্পর্কে অভিযোগ করেন, কারণ মেশিনটি তো শুকিয়ে যাচ্ছে, ঘর্ষণ হচ্ছে, হাড়গুলি একে অপরের সাথে ঘষছে। আজকের জীবনযাত্রা এই আগুনকে আরও দুর্বল করে দিচ্ছে। আপনি ফ্রিজের ঠান্ডা জল পান করেন। নাভি আগুনের কেন্দ্র, এটি তাপের কেন্দ্র। আর আপনি যখন এর উপর বরফের মতো ঠান্ডা জল ঢেলে দেন তখন কি হয়? যখন আপনি জ্বলন্ত আগুনে জল ঢেলে দেন তখন সেই আগুন নিভিয়ে দেয়, ধোঁয়া নির্গত হয়। সেই ধোঁয়া আপনার শরীরে গ্যাস হিসাবে সঞ্চালিত হয়। সে নিভে যাওয়া আগুন বদহজমে পরিণত হয়। খাবার হজম হয় না, পচে যায়, আর পচা খাবার শরীরকে পুষ্টি দেয় না, এটি রোগ সৃষ্টি করে। আপনার পূর্বপুরুষেরা মাটিতে বসে পা আড়াআড়িভাবে করে খেতেন। যখন আপনি পা আড়াআড়ি করে বসেন তখন আপনার পায়ের রক্ত সঞ্চালন হ্রাস পায় এবং সমস্ত রক্ত পেটে নাভির দিকে প্রবাহিত হয়। এটি জঠরাগ্নিকে সাহায্য করে। আজ আপনি চেয়ারে থেকে পা ঝুলিয়ে খাচ্ছেন, আপনার পায়ে রক্ত সঞ্চালিত হচ্ছে, পেট পর্যন্ত শক্তি পাচ্ছে না। তার উপরে আপনি টিভি দেখছেন, আপনার মোবাইল ফোন ব্যবহার করছেন, আপনার মনোযোগ নাভির দিকে নেই। জীবিত প্রাণী খাদ্য থেকে তৈরি হয়, কিন্তু সেই খাদ্য তখনই দেহে পরিণত হয় যখন নাভির আগুন এটিকে রূপান্তরিত করে। এটাই হলো কাদাকে সোনায় পরিণত করার শিল্প। আপনি যে রুটির টুকরো খান তা মৃত, কিন্তু একবার সেটা আপনার পেটে গেলে তা জীবন্ত রক্ত, জীবন্ত মাংস এবং জীবন্ত হাড়ে পরিণত হয়। কে এই অলৌকিক কাজ করছে? এই অলৌকিক কাজটি আপনার নাভির পিছনে বসে থাকা শক্তি দ্বারা সম্পাদিত হচ্ছে। এই শক্তিকে আবার জাগ্রত করতে হবে। যদি আপনি চান যে আপনার বার্ধক্য বিছানায় শুয়ে শুয়ে না কাটুক, যদি আপনি চান যে আপনার দৃষ্টিশক্তি শেষ অবধি আপনার সাথে থাকুক, যদি আপনি চান যে আপনার পা অসহায় না হয়ে পড়ুক, তাহলে আপনাকে নিজের শিকড়ে ফিরে যেতে হবে। অনেক মানুষ বলে যে আমরা খুব ভালো খাবার খাই, আমরা কাজু বাদাম খাই, তবু এটি আমাদের শরীরে শোষিত হয় না। এটি কিভাবে শোষিত হবে? আপনার ঘরের ভিত দুর্বল আর আপনি ওপরে মার্বেল স্থাপন করছেন। যারা শুকনো রুটি খাওয়ার পরেও পাথর ভাঙে, তাদের নাভি, তাদের কেন্দ্র মজবুত। আর আপনি ভিটামিন ট্যাবলেট খাওয়ার পরও বিছানা থেকে উঠতে ক্লান্ত বোধ করেন। তবে ভয়ের কিছু নেই, এটিকে জাগ্রত করার কিছু উপায় আছে। আমাদের শরীর খুবই দয়ালু। শরীর আপনাকে বারবার সুযোগ দেয়। শরীর আপনাকে ব্যথার আকারে সংকেত দেয়। শরীর আপনাকে ত্বকের শুষ্কতার আকারে সংকেত দেয়। শরীর আপনাকে বলে, আমার দিকে তাকাও, আমার হৃদয় তৃষ্ণার্ত। কিন্তু তবুও আপনি এই লক্ষণগুলো বুঝতে পারেন না। আপনাকে বুঝতে হবে যে এই শরীর আলাদা আলাদা টুকরোয় বিভক্ত নয়। এটা এমন নয় যে চোখ আলাদা আর পেট আলাদা, সব কিছুই একে অপরের সাথে সংযুক্ত। আমাদের শরীর হলো একটি মাকড়সার জালের মতো, যার মধ্যে যদি আপনি একটি সুতোও নাড়ান তাহলে পুরো জাল নড়ে ওঠে। আর নাভি হলো সেই জালের কেন্দ্র। সেখানে আপনার আঙ্গুল রাখুন, তাহলেই সম্পূর্ণ শরীর নড়বে। এখন আমি বলবো যে আপনাকে কি করতে হবে।
এটা কোনো আচার নয়, এটা বিজ্ঞান। এটাকে বলা হয় নাভি পূর্ণা, নাভি ভরাট করা। আপনার ঘরে বিভিন্ন ধরনের তেল আছে, ওই তেল আপনার নাভিতে নিয়মিত লাগাতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন, কি তেল? দেখুন, প্রতিটি তেলের নিজস্ব বৈশিষ্ট্য আছে, আর বিভিন্ন রোগের জন্য নাভিতে বিভিন্ন তেল ব্যবহার করা হয়। প্রথমেই সরিষার তেলের কথা বলা যাক। এটি সবচেয়ে সাধারণ তেল। এটি প্রতিটি দরিদ্র ব্যক্তির বাড়িতে পাওয়া যায়, কিন্তু এর বৈশিষ্ট্য অসাধারণ। আপনি কি জানেন যে আপনার ঠোঁট আপনার নাভির সাথে সংযুক্ত থাকে? আপনার ঠোঁট ফেটে গেলে আপনি কি করেন? আপনি বাম বা ঘি লাগান এবং 2 ঘন্টা পরে সেগুলি আবার শুকিয়ে যায়। কেন? কারণ ফাটা ঠোঁট কেবল পেটের জলের অভাব, নাভিতে তৈলাক্তকরণের অভাব নির্দেশ করে। আজ রাত্রে একটি পরীক্ষা করে দেখুন। আপনার নাভিতে 2 ফোঁটা হালকা গরম সরিষার তেল দিন, আর দেখুন আপনি অবাক হয়ে যাবেন। সকালে আপনি দেখতে পাবেন আপনার ঠোঁট নরম হয়ে গেছে, তেল নাভিতে প্রবেশ করেছে, আর এর প্রভাব ঠোঁটে অনুভূত হচ্ছে। এটি সেই অদৃশ্য সুতো যার কথা আমি বলেছিলাম। সরিষার তেল কেবল ঠোঁটের জন্য নয়। যদি আপনার পেটে ব্যথা হয়, খিঁচুনি হয়, অথবা খাবার সঠিকভাবে হজম করতে না পারেন, তাহলে সরিষার তেল একটি ঔষধ। এটি আপনার অন্ত্রকে নরম করে। আজকাল মানুষের অন্ত্র শক্ত হয়ে যাচ্ছে, ঠিক যেমন একটি প্লাস্টিকের পাইপ বয়সের সাথে সাথে শক্ত হয়ে যায়। এটি এর মধ্যে দিয়ে বজ্র পদার্থ বের করতে পারে না, যার ফলে কোষ্ঠকাঠিন্য হয়। সরিষার তেল নাভি এবং অন্ত্রকে আবার নমনীয় করে তোলে। দ্বিতীয় হলো বাদাম তেল। কিন্তু আসল বাদাম তেল সেই তেল নয় যা অতিরিক্ত সুগন্ধযুক্ত। এটি খাঁটি বাদাম তেল। এটি চোখ এবং মস্তিষ্ক উভয়ের সাথেই সাদৃশ্যপূর্ণ। যদি আপনি চশমা পরেন, যদি আপনি ঝাপসা দৃষ্টি দেখেন, অথবা সারা দিন পর্দার সামনে বসে থাকার কারণে যদি আপনার চোখে জ্বালা করে, তাহলে বাদাম তেল আপনার খুবই উপকারী। নাভিতে বাদাম তেল লাগালে দৃষ্টিশক্তির ওপর সরাসরি প্রভাব পড়ে। এটি চোখের পেছনের সূক্ষ্ম শিরাগুলিকে সতেজ করে, যেখানে কোনো ঔষধের ফোঁটা পৌঁছাতে পারে না। আর এটি কেবল চোখের জন্য নয়, এটি আপনার মুখের উজ্জ্বলতার জন্য উপকারী। আজ আপনি আপনার মুখে হাজার হাজার টাকা দামের ক্রিম লাগাচ্ছেন। সেই উজ্জ্বলতা বাহ্যিক, এটি রঙের মতো, বৃষ্টি হলে এটি ধুয়ে যাবে। কিন্তু নাভি থেকে যে উজ্জ্বলতা আসে তা রক্তের উজ্জ্বলতা। এটি ভেতরের উজ্জ্বলতা। যখন আপনি আপনার নাভিতে বাদামের তেল লাগান, তখন কয়েকদিনের মধ্যেই আপনার মুখ উজ্জ্বল হয়ে উঠবে। মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কি লাগাচ্ছেন? আর আপনি বলবেন, আমি কোনো কিছুই লাগাচ্ছি না, আমি শুধু শিকড়ে জল দিচ্ছি। তৃতীয়টি হলো নিমের তেল। নিম তেতো, কিন্তু এর তিক্ততা অমৃত। যদি আপনার শরীরের কোথাও ব্রণ, ফোঁড়া, ফুসকুড়ি বা চুলকানি থাকে, তাহলে এর অর্থ হলো আপনার রক্ত পরিষ্কার নয়, আপনার রক্ত অশুদ্ধ। এখানে নিমের তেল হলো চূড়ান্ত প্রতিষেধক। যখন আপনি আপনার নাভিতে নিমের তেল লাগান, তখন তা সরাসরি আপনার রক্ত প্রবাহে প্রবেশ করে এবং তা পরিষ্কার করতে শুরু করে। আপনি নানান ক্রিম লাগান এবং ব্রণ দমন করেন, কিন্তু 2 দিন পর আবার সেটা অন্য জায়গায় দেখা দেয়, কারণ ময়লা ভেতরে জমে থাকে। নিমের তেল সেই নোংরা আবর্জনাকে বের করে দেয়। এখন প্রশ্ন হলো, কখন এটা করতে হবে এবং কিভাবে করতে হবে? তো বন্ধুরা, এর জন্য একটি নিয়ম আছে। এটি ব্যবহার করার সবচেয়ে ভালো সময় হলো ঘুমানোর আগে। কেন? কারণ আপনার শরীর সারা দিন সক্রিয় থাকে, আপনার মন দৌড়াতে থাকে, শক্তি বাইরের দিকে প্রবাহিত হয়। কিন্তু রাত্রে যখন আপনি ঘুমান, আপনার শরীর নিজেকে মেরামত করে। আপনি ঘুমান, কিন্তু আপনার ভেতরের ডাক্তার জেগে ওঠে এবং ক্ষতিগ্রস্ত কোষগুলি মেরামত করতে শুরু করে। যদি আপনি তাকে এই তেল সরবরাহ দেন, তাহলে তার কাজ আরও সহজ হয়ে উঠবে। আর একটি কারণ হলো মধ্যাকর্ষণ। যখন আপনি দাঁড়িয়ে থাকেন, তখন জিনিসগুলি নিচের দিকে পড়ে যায়, কিন্তু যখন আপনি বিছানায় শুয়ে থাকেন, তখন নাভিতে লাগানো তেল বাইরে বের হয় না। এই তেল সেখানে স্থির হওয়ার সময় পায়। পদ্ধতিটি খুবই সহজ, তবে সচেতনভাবে এটি করা উচিত। তাড়াহুড়ো করবেন না। সবথেকে প্রথমে আপনি নিজের বিছানায় শুয়ে পড়ুন, আপনার মনকে শান্ত করুন। দিনের দুশ্চিন্তা দরজার বাইরে রেখে দিন। তারপর আপনি যে তেলই ব্যবহার করুন না কেন, সরিষা, বাদাম বা নারকেল, তা সামান্য গরম করুন। খুব বেশি গরম নয়, শরীরের তাপমাত্রার উপর নির্ভর করে। খুবই হালকা গরম। এরপর ড্রপার বা আঙ্গুল দিয়ে 2 বা 3 ফোঁটা আপনার নাভিতে লাগান। এরপর আপনি এর জাদু দেখুন। এটি নিয়মিত ব্যবহার করলে আপনার শরীরের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি সতেজ হয়ে উঠবেন। তো বন্ধুরা,
আশা করি আপনি এই গুরুত্বপূর্ণ তথ্যটি পেয়ে খুবই উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাকে সত্যি উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।